বলতে বলতে নমির গলাটা ধরে এলো। অপমান আর তীব্র যন্ত্রণায় তার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। আজলান ধীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু সেই ডায়েরির হাতের লেখাটা হুবাহু তোমার ছিল। অনেক চেষ্টা করেছি কোনোভাবে মিলানোর যে লেখাটা তোমার নয়, কিন্তু সেখানে আমি ব্যর্থ। এমন কোনো নিখুঁত লোক আমাদের পেছনে লেগেছিল যে তোমার হাতের অক্ষরগুলো অবিকল নকল করতে পেরেছিল। সেদিন ওই ডায়েরিটা দেখার পর আমার মাথা একদম কাজ করেনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি কেউ একজন খুব ঠান্ডা মাথায় আমাদের তাসের খড়ের মতো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। সবাই এক প্রকার স্তব্ধ হয়ে গেছে। এত কিছু তারা কল্পনাও করেনি। আপনি এসব নমির সাথে আলোচনা না করেই ওকে ভুল বুঝবেন। ওকে কি বলা উচিত ছিল না? আজলান শান্ত চোখে নমির দিকে তাকালো। নমি তাকিয়ে থাকতে পারল না, সে চোখ নামিয়ে নিল। আজলান সেভাবেই তাকিয়ে বলল, আমি নওমিকে জিজ্ঞেস করেছি কি না সেটা ওকেই বলতে বলো। আমি তোমাকে জিজ্ঞেস করিনি নওমি। নমি চুপ হয়ে আছে। আজলান হতাশার সুরে বলল, নওমিকে আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম, যেদিন আননোন নম্বর থেকে কল এসেছিল, কিন্তু নওমি ভেবেছিল আমি তাকে সন্দেহ করছি। ইভেন যখন আবরারের ছবি দেখে জিজ্ঞেস করেছিলাম, তখনও সে কতটা রিয়্যাক্ট করেছিল জিজ্ঞেস করো তাকে। নমি ফুঁসে উঠে বলল, আমি রিয়েক্ট করেছি? কেন করেছিলাম সেটা আপনার ওই বড় বড় কৈফিয়তের মাঝে খুব সুন্দর চেপে গেল। বরং আমি খুব কম রিয়েক্ট করেছি বলতে হয়। শুধু আমার দোষটাই দেখলেন, নিজেরটা ঢেকে দিলেন। মানে আমি তো বলেছি তোমাকে ভুল বোঝাটা আমার ভুল ছিল। সেটা তো কোনো ভুলই নয়, এর চেয়ে বড় অপরাধ করেননি। আজলান অবাক চোখে তাকিয়ে বলল, কিসের কথা বলছো নওমি? পরিষ্কার করে বলো। আপনার চরিত্র তো ধোয়া তুলসী পাতা। আপনি ঘরে বউ রেখে বাইরে সম্পর্ক রাখেননি। আজলান চিল্লিয়ে বলল, হোয়াট? কি বলছো এসব? আমি কেন বাইরে কারোর সাথে সম্পর্ক রাখতে যাব? নমি চুপ হয়ে গেল। তুহি আর আবরার মুখ চাওয়াচাওয়ি করলো। আজলান আবার বলল, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। নমি ঠান্ডা স্বরে বলল, আপনার ডক্টর একজন ফ্রেন্ড যে ছিল, ওনার সাথে আপনার সম্পর্ক ছিল না? কে? কার কথা বলছো নাওমি তুমি? তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার... কি সব ভেবে নিয়েছো তুমি? নমি চোখের সামনে ভেসে উঠছে সব ছবি, যেগুলো তাকে দেখানো হয়েছিল। আহিলের মধ্যে পরিবর্তন আসার পর নমি এক প্রকার চিন্তায় পড়ে গিয়েছিল। তখন তাদের বাড়িতে আসা যাওয়া করত ডক্টর সামিয়া রহমান। আহিলের বন্ধু হিসেবে সামিয়াও ভালোই পরিচিত ছিল। হুট করে নমির সাথে তার ভাব বেড়ে গেল। সব সময় চেষ্টা করত ওর সাথে থাকতে, কথা বলতে। নমি ততদিনে আহিলের চিন্তায় ডুবে থাকত। ওর চোখ মুখ শুকিয়ে গিয়েছিল, আর এটা চোখে পড়েছিল সামিয়ার। সে একদিন এসে তাকে বলল, কি হয়েছে তোমার? চোখ মুখ এমন হয়েছে কেন নওমি? নমি লুকোনোর চেষ্টা করে বলল, কিছু না আপু, এমনি। নমি এই হালকা জবাব সেদিন সামিয়াকে থামিয়ে রাখতে পারেনি, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক ধূর্ত বিষাক্ত হাসি, যেটা নমির চোখের আড়ালেই রয়ে গেল। সে নমির পাশের বিছানায় এসে বসে অত্যন্ত দরদ মাখানো গলায় বলেছিল, আমাকে বোন ভেবে বলতে পারো নওমি। আমি বুঝতে পারছি তুমি কোনো একটা সমস্যায় আছো। নমিকে জোরাজোরি করলে নমি সবটা বলে দেয়। সামিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমাকে আজ কিছু সত্যি কথা বলবো, কেমন? বিশ্বাস করলে বলবো, না হয় থাক। নমি অবাক হয়ে বলেছিল। কি সত্যি আপু? সামিয়া হতাশার সুরে বলল, তোমার বিশ্বাস নাই হতে পারে কিংবা খারাপ লাগবে, আমি জানি, কিন্তু তোমার কষ্ট আমি দেখতে পারছি না, তাই বলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। নমি চুপ করে শোনার প্রস্তুতি নিয়েছে। সামিয়া বলতে শুরু করলো, তোমার ভালোর জন্যই আমাকে এই অপ্রিয় সত্যটা বলতে হচ্ছে নওমি। সেটা হলো, আহিল আর আমি মেডিকেলের শুরু থেকেই একে অপরকে ভীষণ পছন্দ করতাম, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ও তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। বাকিটুকু শোনার আগেই নমির পায়ের তলার মাটি সরে গেল। তার মাথার কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে কিছু বলার ভাষা পাচ্ছিল না। অবশ্য সামিয়া সুযোগটাও দিচ্ছিল না। সে নিজের মতো বলতে শুরু করলো, আমি জানি তোমাকে এই ব্যাপারে আহিল বলেনি। পুরুষ মানুষ প্রথম প্রথম নতুন নারী নেশায় ঘোরে নওমি। আহিলও তাই করেছিল। ও ভেবেছিল আমার প্রতি বিরক্ত এসে গেছে, তুমি তো নতুন, তাই তোমার প্রতি বিরক্ত আসবে না। এদিন হয়তো চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি তোমার সাথে মানিয়ে নিতে। এরপরই সে সরে আসে, আমার সাথে আগের মতো সম্পর্ক তৈরি হয়। আমিও কি করি বলো? আমি তোকে ভালোবাসি, ফেরাতে পারিনি। সামিয়া অত্যন্ত ঠান্ডা মাথায় নমির বিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছিল, কিন্তু
নমির অবিশ্বাস করার চেষ্টা করে বলল, আপনি এসব কি বলছেন? আমি বিশ্বাস করি না, আহিল এমন ছেলেই নয়। সামিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই বুঝি তোমাকে অবহেলা করছে, অবিশ্বাস করছে, ছোট বিষয়ে খুদ ধরছে? নমি থমকে গেল। আহিল যে ওকে অবিশ্বাস করেছে এই খবর বাইরে গেল কিভাবে? আহিল আর সে ছাড়া এটা কেউ জানার কথা নয়, কিন্তু সামিয়ার কথার মনে হচ্ছে সবটা জানে সে। কি করে জানলো? তাহলে কি আহিলই? ওর ভাবনার ছেদ ঘটিয়ে সামিয়া বলে উঠল, তুমি নিশ্চয়ই ভাবছো আমি কিভাবে জানলাম। তুমি বিশ্বাস না করলেও এটা তো সত্য যে আহিলের সাথে আমার এমন একটা সম্পর্ক আছে যাতে সে সব আমায় বলে। না হয় তুমিই বলো, তোমাদের ব্যক্তিগত কথা আমি কিভাবে জানবো? নমি রেহান বোকা বোকা চাহনি দেখে সামিয়ার ব্যাগ থেকে ফোন বের করতে করতে বলল, আচ্ছা তোমায় আরও কিছু দেখাই। কিছুক্ষণ ফোন ঘেটে কিছু বের করে নমির সামনে ফোন ধরল। নমি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। আহিলের সাথে সামিয়ার ছবি। স্লাইড করো, পাশে আরও আছে। নমি চোখের পলক ফেলতে ভুলে গেল আহিল আর সামিয়া ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছে, কখনো হাত জড়িয়ে, কখনো সামিয়া আহিলের কাঁধে মাথা রেখে, আরও অনেক রকম, যা কোনো সাধারণ কলিগ বা বন্ধুর সম্পর্কের পরিধিতে পড়ে না। নমি বিশ্বাস করবে কি করবে না সে দ্বিধায় ভুগতেই আরেকটা বোমা ফাটালো সামিয়া। নমির বিশ্বাসের শেষ খড়কুটোতেও আগুন লাগিয়ে ফোন কেড়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে আহিলের সাথে কয়েকটা কনভারসেশন দেখালো, যেখানে আহিলের নাম্বার আর প্রোফাইল পিকচারটা স্পষ্ট দেখা যাচ্ছে। সামিয়া চ্যাটের উপরের দিকের মেসেজগুলো স্ক্রল করে দেখতে দেখতে বলল, এই দেখো, এগুলো কয়েকদিন আগের মেসেজ। নমি পাথরের মতো চোখ রেখে চ্যাটের লেখাগুলো পড়তে লাগলো। আহিলের নাম্বার থেকে সামিয়াকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে অজস্র ভালোবাসার কথা। সময় দেখল, যেই আহিল ডিউটি টাইমে ফোন ধরার সময় পায় না সেই নাকি ডিউটি টাইমে সামিয়ার সাথে আলাপে ব্যস্ত। একটা মেসেজের দিকে নমির চোখ আটকে গেল। মেসেজটা সপ্তাহখানেক আগের। সামিয়া, আমি এই জবরদস্তির বিয়ে আর এই মধ্যবিত্তের ঘেরাটোপ থেকে খুব শীঘ্রই মুক্তি চাই। সহ্য হচ্ছে না আমার। নমির সাথে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না, ও আমার যোগ্যই না। নমি যেন বিশ্বাসই করতে পারছিল না। তার বিশ্বাসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছিল এক একটা মেসেজ দেখে। আরেকটা মেসেজে লেখা ছিল, আজ বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, সারাক্ষণ ওই মেয়েটার মুখ দেখতে ভালো লাগে না, এক একটা প্রশ্ন করতেই থাকে, চুপ থাকাই যায় না। তুমি আজ চেম্বারে আসছো তো? মেসেজগুলো পড়া শেষ হতেই সামিয়া নমির হাত থেকে ফোনটা আলতো করে সরিয়ে নিল। তারপর নমির বরফ শীতল হাত দুটো নিজের হাতের মুঠোয় জড়িয়ে ধরে মুখে এক কৃত্রিম মায়া আর কান্নার ভান ফুটিয়ে বলল, প্লিজ নওমি, তুমি আবার আহিলকে এই বিষয়ে কিছু বলতে যেও না। ও আমাকে কঠোরভাবে বারণ করেছে যেন তোমাকে কিছু না জানায়। ও নিজেই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা করবে। কিন্তু কি করবো বলো, তোমার এই নিষ্পাপ আর মরা মুখটা দেখে আমার খুব মায়া লাগছিল। একজন মেয়ে হয়ে অন্য মেয়ের এই ঠকে যাওয়াটা আমি আর সহ্য করতে পারলাম না, তাই নিজের মুখে সত্যটা জানালাম। সামিয়া সান্ত্বনা দিয়ে নমির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু নমির কানে তখন আর কোনো কথা পৌঁছাচ্ছিল না। তার মনে হচ্ছিল চারপাশের চেনা পৃথিবীটা এক নিমিষেই কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আহিলের হুটহাট পরিবর্তনের কারণ তবে এটা? কেন ও বিয়ের আগে বলেনি সে বিয়ে করতে চায় না? এই কষ্টও তো সৎ মায়ের ব্যবহার থেকে ভালো ছিল। নমির কথা শুনে আজলান হতভাগ। হাড় হিম করা সত্যটা যখন নমি এক এক করে উগড়ে দিচ্ছিল, তখন আজলান যেন চমকে চমকে যাচ্ছিল। তার নিজের অজান্তেই রাগে হাত পা কাঁপতে শুরু করলো, চোখ দুটো মস্ত বড় বড় হয়ে গেল। সে কিছু বলতে যাওয়ার আগেই নমি শক্ত কণ্ঠে বলল, আপনি আমার ছবি আর আননোন নাম্বারে কল দেখে আমায় জেরা করে ফেললেন, আর আমি কিভাবে এত কিছু দেখে বিশ্বাস করতাম? আজলান বহু কষ্টে উচ্চারণ করলো, তুমি আমাকে তখন বলনি কেন? আমি না হয় তুমি রিয়্যাক্ট করবে, ভুল বুঝবে ভেবে বলিনি, কিন্তু তোমার তো উচিত ছিল সামিয়ার কথা না শুনে আমাকে একবার জিজ্ঞেস করা। দরকার হলে তুমিও জেরা করতে। নমি একটা বড় শ্বাস নিয়ে নিজের ভেতরের কষ্ট লুকিয়ে বলল, সামিয়া আপু যেতেই আমি রুমে গিয়েছিলাম, কিন্তু তখনই আপনি আমাকে আবরার ভাইয়ার সাথে ছবি দেখে জেরা শুরু করলেন। আর আমিও নিজেকে সামলাতে না পেরে চেঁচালাম। এর থেকেই শুরু হলো ঝগড়া। এরপর আর কিছু বলার সুযোগই হয়নি। যদিও আমার রুচি ছিল না, একদিকে আপনার ওই সন্দেহবাতিক রূপ, আমাকে অবহেলা করা, আবার অন্যদিকে সামিয়াপুর দেখানো আপনাদের ওই নিখুঁত মেসেজার ছবি, আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম।
আমি আর এক মুহূর্ত এই সম্পর্কটা রাখার প্রয়োজন বোধ করিনি। আমি ধরে নিয়েছিলাম আপনি সামিয়ার কাছে ফেরার জন্যেই, আমাকে তাড়ানোর জন্যে এই নোংরা নাটকটা সাজিয়েছেন। একটু থেমে আবার বলল, পরবর্তীতে আদনান আসার খবর জানার পর আমি ভেবেছিলাম আপনাকে বলবো, চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনি শোনেননি। পরবর্তীতে আমি কিভাবে বিশ্বাস করতাম এই বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসবে? আপনি যে আমায় নতুন অপবাদ দেবেন না, এটার কি গ্যারান্টি ছিল? হয়তো বলতেন এই বাচ্চাটাই আপনার না। নমির গলা ধরে এলো। এইদিকে আজলান স্তব্ধ। নমির শেষ কথার পিঠে কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। তার মাথার ভেতরটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে। তুহি আর আবরারও এক প্রকার থ হয়ে আছে। তীব্র স্তব্ধতায় আজলানের দিকে তাকালো। আজলানের অবস্থা দেখে বুঝতে বাকি রইল না আজলান নিজেও কিছু জানে না। সে নিজেও এই জঘন্য চালের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিল। আজলানের নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। নিজের অজান্তেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। আজলান একটা ভারী যন্ত্রণাদায়ক শ্বাস নিয়ে নিজের চুলগুলো খামচে ধরল। বিড়বিড় করে চোখ বন্ধ করে। নমি বুঝতে পারছে না আজলান ঠিক কোন অবস্থায় আছে। সেও তার মানে কিছু জানে না। একটু পরেই আজলানের নিচু স্বর শোনা গেল। তার মানে সব ঘটনা সামিয়ার বানানো। তুহি বলল। আর কি ঘটনা? আজলান সময় নিয়ে নৌমির দিকে তাকিয়ে বলল, একবার মনে আছে তোমায় জিজ্ঞেস করেছিলাম কোথায় গিয়েছিলে একা? সেই প্রথমবার তুমি একা বেরিয়েছিলে। সেদিন ডিউটি চলাকালীন আমার কাছে নতুন নম্বর থেকে কল আসে এবং বলা হয় দ্রুত শপিং কমপ্লেক্সের সামনে যেতে। প্রথমে যেতে না চাইলে আমাকে অনেক কিছু বলা হয় যে তোমার ব্যাপারে কথা আছে। আমি সিরিয়াস কিছু ভেবে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম শপিং কমপ্লেক্সে তুমি একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছো, আর দুইজন ছেলে আড়ালে দাঁড়িয়ে আমায় বলছিল যাতে আমি বিশ্বাস করি, কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারিনি। আরেক দফা অবাকের পর্যায়ে পৌঁছে গেল ঘরের বাকি লোকেরা। তুহি আর আবরার তো দফায় দফায় চমকে উঠছে। আজলান আবার বলল, বাসায় ফিরে যখন আমি তোমায় জিজ্ঞাসা করলাম তখন তুমি আমায় বলেছো স্টেশনারি দোকানে গিয়েছিলে, অথচ আশেপাশে কোনো স্টেশনারি শপ ছিলই না। এতে আমার মনে আরেকটা সন্দেহের বীজ বোনা হয়েছিল। আমি সত্যি স্টেশনারি দোকানেই গিয়েছিলাম, যেটা শপিং কমপ্লেক্স থেকে কিছুটা দূরে ছিল। কিন্তু ওখানে এক লোক এসে আমায় বলল, আব্বু এসেছে, একটু দূরেই আছেন, আমায় যেতে বলল। প্রথমে সন্দেহ করলেও পরে বুঝিয়ে আমাকে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেও আব্বুর দেখা পাইনি আমি। ওরা বলল হয়তো চলে গেছে। একটু মন খারাপ নিয়েই বাসায় ফিরলাম আমি। কিন্তু আপনি যখন জিজ্ঞেস করেছিলেন, আমার তখন একটুও মনে ছিল না এটা বলার। এত ভয়ঙ্কর সত্যি যে থাকতে পারে তুহি বা আবরার কেউই কল্পনা করেনি। ঘরের মধ্যকার থমথমে পরিস্থিতি, আজলানের অবস্থা আর নমির শূন্য চোখের ভাষা দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে একটু ভেবে অত্যন্ত গম্ভীর এবং বাস্তবিক গলায় সে বলে উঠল, এখানে দোষ আজলান ভাইয়ের একার ছিল না, আর না ছিল নওমির। খেলাটা আসলে প্রথম দিন থেকেই অন্য কেউ খেলছিল। একজন ঠান্ডা মাথার খুনি যেমন নিখুঁত ছক কষে খুন করে, ঠিক তেমনই ডক্টর সামিয়া নামের ওই মেয়েটা অত্যন্ত ঠান্ডা মাথায় তোমাদের দুজনের ভালোবাসার সম্পর্কটাকে খুন করেছে। এখানে তোমরা দুজনই পরিস্থিতির শিকার, দুজনকেই সমানে ভুল বোঝানো হয়েছে। তবে তুহি ভ্রু কুঁচকে বলল, আমার মনে হয় সামিয়া মেয়েটা একা নয়, আপন কেউ ওর সাথে যুক্ত ছিল। এতগুলো কাজ কি একা করতে পারবে? ভেবে দেখো, দুজনকেই দুদিকে প্যাঁচে ফেলা, তারপর বিশ্বাস করানো, বিভিন্ন ছবি বানানো, আর যা যা একা সম্ভব না। তুহি এবার সোফায় হাতলে হাত রেখে স্তব্ধ গলায় বলল, কি ভয়ঙ্কর জঘন্য মানসিকতা! একটা মেয়ে নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে? দুটো মানুষের সাজানো সংসার, একটা অনাগত বাচ্চার ভবিষ্যৎ, সব কিছু ও সির্ফ নিজের জেদ আর হিংসার আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। আবরার আদলান আর নমির দিকে তাকালো। দুজনের চেহারাই এখন বিধ্বস্ত। এতদিনের জমে থাকা ভুল বোঝাবুঝির পাহাড়টা ভেঙে পড়ার পর তারা দুজনই এখন মানসিক বিধ্বস্ততার উপরে দাঁড়িয়ে আছে। সে গলা খাকারি দিয়ে উঠে দাঁড়ালো, তারপর তুহির হাত ধরে আলতো করে টেনে বলল, তুমি চলো আমরা একটু ভেতরে যাই, ওদের নিজের মতো করে কিছু কথা বলা দরকার। এগুলো বছরে জটলা তো, একটু সময় তো দাও। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তুহি আর দ্বিমত করল না। রুমে এখন শুধু আজলান, নওমি আর কোলে বসে থাকা পুচকে আদনান। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু সামলে নেয়ার চেষ্টা করলো। নিজের দুই হাতের তালু দিয়ে মুখটা মুছে সে ধীর পায়ে এগিয়ে এলো নওমির দিকে, কিন্তু খুব কাছে যাওয়ার সাহস পেল না।
কিছুটা দূরত্ব বজায় রেখেই নমি সোজাসুজি সোফায় বসলো। দৃষ্টি মেঝেতে রেখে সময় নিয়ে আদনান নিচু স্বরে বলল, নমি, নমি দেখো, আমাদের দুজনকেই ফাঁদে ফেলা হয়েছে। আমি আজ নিজেকে পুরোপুরি দোষী বলতে পারছি না, আর না পারছি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাতে। এই সকল সত্যের দিকে তাকিয়ে আজ আমার মনে হচ্ছে আমরা দুজনেই আসলে এক নির্মম পরিস্থিতির শিকার। কাউকেই এককভাবে দোষী বলা যায় না। নমি আক্ষেপের সঙ্গে বলল, সত্যিটা না হয় আজ সামনে এলো, কিন্তু এই যে 3টা বছর কেটে গেল, এটার হিসাব কে দেবে? এতগুলো বছর যে অপবাদ আর তীব্র কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে আমি কাটিয়েছি, তার কি কোনো দিন ফেরত আসবে? আর আমার কষ্ট না হয় আমি বাদই দিলাম, আমার ছেলেটা তো নিষ্পাপ, তাহলে ও যে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, বড় হলো ওভাবেই, সেটা এই একটা আক্ষেপ তো আমার সারা জীবন থেকেই যাবে আহিল। নমির মুখে এতদিন পর নাম শুনে আহিলের বুকটা হু হু করে উঠল। তার চোখ গেল আদনানের দিকে, যে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে এতক্ষণ। বহু কষ্টে এতক্ষণ ওর থেকে চোখ সরিয়ে রেখেছিল। দেখলেই ইচ্ছে হয় কোলে তুলে আদর করতে, কিন্তু নমি কি দিবে? সব চিন্তা একপাশে ফেলে কাপা কাপা কণ্ঠে খুব আকুল হয়ে বলল, একবারের জন্য কি আমি ছেলেটাকে একটু কোলে নিতে পারি? আমার কলিজাটা যে একটুখানি ওকে আদর করতে ছটফট করছে নমি। একটাবার শুধু ছুঁয়ে দেখতে দাও প্লিজ। আজলান নমির দিকে অত্যন্ত আকুল, কাপা কাপা এবং ভীরু চোখে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে দিল। নমির বুকের ভেতর ধুকপুক করছে, কিন্তু আজলানের আকুলতা দেখেও না বলতে পারছে না। পরিস্থিতির দিকে চিন্তা করলে আজলান দোষী নয় ঠিকই, কিন্তু মনকে তো বোঝাতে পারছে না। আবার ছেলের জন্য আজলানের কষ্টের কথা চিন্তা করলে মনটা নরম হয়ে যাচ্ছে। এত ভাবনায় বিভ্রান্ত হয়ে সকল চিন্তা একপাশে রেখে আদনানকে আঁকড়ে ধরা হাতটার বাঁধন শিথিল করল। নমির হাতের বাঁধন ঢিলে হচ্ছে বুঝতে পেরে আদনান উঠে এসে আদনানকে আলতো করে পাজা কোলে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। বাচ্চাটার নরম শরীরের স্পর্শ পেতেই ভেতরের পুঞ্জীভূত সব কষ্ট যেন এক লহমায় উবে গেল আদনানের। সে আদনানের ছোট্ট পিঠে হাত রেখে ওকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল। বাচ্চার গা থেকে ভেসে আসা চেনা অথচ অচেনা সেই মিষ্টি সুবাসটা নাসিকার রন্ধ্রে থেকে সোজা তার কলিজায় গিয়ে আঘাত করল। এতটা বছর যে বুকটা এত তীব্র শূন্যতা আর হাহাকারে পুড়ে খাক হয়ে যাচ্ছিল, আজ সেখানে যেন এক নিমিষেই শান্তির সুশীতল বৃষ্টি নেমে এলো। আদনান শুধু দেখেই যাচ্ছে। হুট করে মায়ের কোল থেকে নেয়া কিছুটা ঘাবড়ে গিয়েছিল প্রথমে, কিন্তু পরে শান্ত হয়ে বসে আছে। তার চেনা চেহারা, এটা তো তার বাবা, তাই না? বুঝছে কিনা কে জানে। আজলান আদনানের ঘাড়ের কাছে মুখ গুজে দিল। তার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো অবাধ্যর মতো। তার তীক্ষ্ণ চোখের জল আদনানের নরম পিঠ ছুঁয়ে দিতেই আদনান প্রথমে একটু ঘাবড়ে গেল। সে চোখ দুটো বড় বড় করে ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু কাঁদলো না কেন যেন। বোধহয় রক্তের টান। আজলানের গায়ের চেনা একটা টান, আর এই নিবিড় নিরাপদ আলিঙ্গনে হয়তো তার অপরিচিত লাগেনি। তাই তো নিজের ছোট্ট পুচকে হাত দুটো দিয়ে আজলানের শার্টের কলারটা শক্ত করে খামচে ধরল। আজলান মুখ তুলে আদনানের সারা মুখে, কপালে, গালে অজস্র চুমু খেতে লাগলো, আবার বুকে শক্ত করে জড়িয়ে বিড়বিড় করলো, আমার বাবা, আমার কলিজার টুকরো, আমাকে ক্ষমা করে দিস বাপ। তোর এই অভাগা ভাব তোকে চিনতে পারিনি। আমি কেমন বাবা রে, যে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য এতগুলো বছর অপচয় করে ফেললাম। নমি এতক্ষণ পাথরের মতোই বসে সবটা দেখছিল। আদনানের জন্য আদনানের করা আর্তনাদ শুনে তার নিজের বুকের ভেতরটাও তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আদনানের জন্য ব্যাকুলতা তো খাঁটি। এই দৃশ্য দেখে তার খুব আফসোস হলো। কেন সত্যটা 3টা বছর আগে সামনে এলো না? কেন তাদের জীবনটাকে একটা মিথ্যে ঝড়ের তাসের ঘরের মতো ভেঙে পড়তে হলো? এরকমটা তো না হলেও পারত। একটা সুখের সংসার তাদেরও হতো। নমি নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করলো। অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে চোখের কোনা মুছে ফেলল। সে চায় না আর কাউকে কোনোরূপ দুর্বলতা দেখাতে। আজলান আদনানকে কোল থেকে নামাচ্ছিল না। মনে হচ্ছিল এখন ছেড়ে দিলেই বুঝি এই পরম পাওয়াটা আবার কোনো কুয়াশায় হারিয়ে যাবে। খানিকক্ষণ পর আজলান কিছুটা সামনে উঠে নমির দিকে তাকিয়ে বলল, আমি জানি নমি, যেই সময়টা চলে গেছে সেটা ফিরে আসবে না। আমরা পারবো না সেটা ফেরাতে। অতীতের কোনো ক্ষতকেই পুরোপুরি মুছে দিতে পারবো না,
কিন্তু আজ এই নিষ্পাপ বাচ্চাটার ছোঁয়া পেয়ে আমার ভেতরের শেষ সংশয়টুকু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিজের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির চাপে আমাদের ভালোবাসার সাথে তোমার বিশ্বাসের সাথে অন্যায় করেছি। তুমি আমায় ক্ষমা করতে না পারো নূর, কিন্তু আমাদের এই সন্তানটাকে তার বাবার অধিকার থেকে আর দূরে সরিও না। প্লিজ, প্লিজ নমি, চুপ থেকো না, কিছু তো বলো। দেখো আমি তো তোমাকে না বুঝে ভুল করেছি। আচ্ছা ধরলাম আমি দোষী, কিন্তু এর শাস্তি হিসেবে আমাকে হাদনান থেকে দূরে সরিয়ে দিও না প্লিজ। নমি চুপ করে মেঝের দিকে চেয়ে আছে। নমির চুপ থাকা দেখে আদলানের মনের ভেতরে ভয়ের দানা বাঁধল। আদলান আবারও ব্যাকুল কণ্ঠে বলল। নমি একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঝের দিক থেকে চোখ তুলে সে আদলানের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে বলল, আমি অধিকার কেড়ে নেওয়ার তো কেউ নই, আর আমি অতটা নিষ্ঠুর নই যে একটা বাবার কাছ থেকে তার সন্তানকে চিরতরে কেড়ে নেব। আমি আদনানকে আপনার থেকে দূরে সরাবো না। নওমির মুখে এইটুকু আশ্বাস পেয়ে আজলানের ফ্যাকাশে মুখ যেন এক চিলতে স্বস্তির আলো ফুটে উঠল। কিন্তু নওমি তাকে পুরোপুরি শান্ত হওয়ার সুযোগ দিল না। সে নিজের কণ্ঠস্বর আরও কিছুটা শক্ত করে বলল, তবে আমার একটা শর্ত আছে আজলান। আপনি ওর বাবা, এই সত্য আমি অস্বীকার করছি না। আপনি যখন ইচ্ছে ওর সাথে দেখা করতে পারবেন, ওকে আদর করতে পারবেন, কিন্তু কিন্তু সময় নিয়ে নওমি জবাব দিল। কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে নিজের কাছে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা আপনি কোনো দিনে করতে পারবেন না। এটা নিয়ে কোনো অধিকার দেখাতে পারবেন না। ও আমার কাছেই থাকবে। নওমির এই অকপট স্পষ্ট শর্ত শুনে আজলানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যে সন্তানের আজ প্রথমবার বুকে জড়িয়ে ধরেছে, তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কোনো অধিকার তার থাকবে না। এই বাস্তবতা মেনে নেয়া একজন বাবার পক্ষে কতটা যন্ত্রণাদায়ক তার কেবল আজলানই বুঝতে পারছিল। তবুও নিজেকে ভাঙতে দিল না। এতটুকুতেই মন খারাপ করে বা ভেঙে পড়ে সে সব কিছু আবার নষ্ট করতে চায় না। আদলান মনে মনে খুব শক্ত করে একটা সিদ্ধান্ত নিল। সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। নওমির এই তার হারানো বিশ্বাস, ভালোবাসা আর আদনানের জন্য সুন্দর একটা জীবন সে নতুন করে বানিয়ে দেবে। ধীরে ধীরে নওমিকে মানাতে হবে। সে নিজেকে নওমির জায়গায় দাঁড় করিয়ে ভাবল, একটা মেয়ে একাকী লড়াই করে যে সন্তানকে নিজের জীবনের একমাত্র অবলম্বন বানিয়েছে, তাকে কেড়ে নেয়ার কথা ভাবাও তার একটা অপরাধ। সে আদনানের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোনোদিনও আদনানকে তোমার কোল থেকে কেড়ে নেওয়ার বা নিজের কাছে আলাদা করে নিয়ে যাওয়ার মতো নোংরা চিন্তা মনেও আনবো না। ও তোমার কাছেই থাকবে, তবে তোমরা দুইজন থাকবে আহিলের সংসারে। নওমি চমকে তাকালো। নওমির প্রতিক্রিয়া দেখে আদনানের ঠোঁটে আরেকটু প্রসারিত হলো। একইভাবে বলল, আমি তোমাকে একটা কথা দিয়ে যাচ্ছি নমি। আজলান, আজওয়াদ, আহিল যেমন 4 বছর আগে নিজের জেদ আর রাগের মুখে সব হারিয়েছিল, সেই আজলান আজ থেকে নিজের সর্বোচ্চ ভালোবাসা আর ধৈর্য দিয়ে তোমাদের আবার নিজের করে পাওয়ার লড়াই শুরু করবে। তুমি আমার সাথে আজ সহজ হতে পারছো না, অতীত ভুলতে পারছো না, সেটা খুবই স্বাভাবিক। তবে আমি হাল ছাড়বো না, আমি অপেক্ষা করবো নূর, ততদিন পর্যন্ত যতদিন না তুমি নিজে থেকে মনে করো যে তোমার এই আহিল সত্যি তোমাকে ভালোবাসে। এক নওমি ছাড়া এই আহিল অন্য কারো নয়। আহিলের মুখে নূর নামটা শুনে অদ্ভুতভাবে শিহরিত হলো নওমির মন। আহিল বিয়ের পর প্রায়ই আদর করে এই নামে ডাকত। কেউ যত্ন করে তাকে নূর বলে ডাকতো না কখনোই, শুধুমাত্র আহিল ছাড়া। প্রায় সময়ই বলতো, তুমি আমার নূর, আমার জীবনের নূর, নূর এ মোহব্বত হয়ে গয়া। তখন কথাগুলো শুনে নওমির মন পুলকিত হতো, দোল খেলে যেত পুরো মনে। শান্ত নিঝুম রাতে আহিল যখন সমস্ত ক্লান্তি ভুলে নওমিকে নিজের বাহুডোরে জড়াতো, তখন বড্ড আদর মাখা গলায় খুব মায়া নিয়েই এই একটা নামই উচ্চারণ করত, নূর। নওমির চোখজোড়া বন্ধ করে 1 সেকেন্ডের জন্য সেই অতীতে হারিয়ে গেল। কিন্তু পরক্ষণেই রুরও বর্তমানের ধাক্কায় নিজেকে সামলে নিল। আজলান থেকে চোখ সরিয়ে নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। একটা ডাকে এত কিছু এত সহজে মুছে গেলে তো হয় না। আজলান নওমির মনের এই দোলাচলটুকু স্পষ্ট বুঝতে পারল। সে আদনানের নরম গালে আলতো করে নিজের তর্জনীটা ছুঁয়ে আরেকটু মন ভরে দেখে গালে চুমু খেয়ে নওমির কোলে বসিয়ে দিল। তারপর ঝুঁকে ওর চোখে তাকিয়ে বলল, আসছি বাবা, আবার আসবো তোমায় দেখতে, কেমন? আদনান কোনো কথা বলল না, শুধু অবুঝের মতো গোল গোল চোখে আদনানের দিকে তাকিয়ে রইল।
আদনান হেসে সোজা হয়ে দাঁড়িয়ে আরও একবার নমির মুখের দিকে তাকালো। ছোট্ট করে আসছি বলে পা বাড়ালো। 2 কদম হেঁটে আবার পিছু ফিরল সে। নমি প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। আদনান নিচু স্বরে বলল, আম্মুকে নিয়ে আসবো? খুব খুশি হবে আদনান আর তোমাকে দেখলে। আব্বু খুব আফসোস করেছিল তোমার জন্য। শ্বশুর শাশুড়ির কথা মনে পড়তেই মনের কোণে মেঘ জমল নমির। মানুষগুলো ওকে কত ভালোবাসতো, কিন্তু সে তাদের কিছু না জানিয়েই চলে এলো। সে আদনানের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, জি আব্বুকেও আনবেন। আদনান খানিক মলিন হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বু আসতে পারবে না। কেন? চটপট উত্তর নমির। সে ভাবল বোধহয় রেগে আছে তার উপর। আদনান উত্তর দিল, আব্বু দুনিয়া ত্যাগ করেছেন 1.5 বছর হতে চলল। নমির দুনিয়া যেন থমকে গেল। ঠিক শুনল কি? নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। শরীরটা কেমন যেন অসাড় ঠেকতে লাগলো। যে মানুষটা তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল, পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতেন, সেই মানুষটা দুনিয়াতে নেই। বছর পার হয়ে গেছে, সে কিছু জানতেও পারল না। নিজের বাবা ও মায়ের মৃত্যুর পর ওকে এতটা ভালোবাসেনি যতটা আদনানের বাবা বেসেছেন। নমির চোখ ঝাপসা হয়ে এলো। ওর শাশুড়ি একটু আদুরে শাসন করলেও শ্বশুর সব সময় তাকে আগলে রাখত। তিনি বলতেন তার মেয়ে না থাকার আফসোস আর নেই। তিনি তো সবসময় নমির ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন। আদনান কোনো রকমে রেগে গেলেই তিনি তো শাসন করে আদনানকে থামাতেন। আর সেই মানুষটা এত বড় একটা কষ্ট বুকে চেপে ছেলের ভাঙা সংসারের হাহাকার দেখতে দেখতেই একদিন চুপচাপ চলে গেলেন। নমির নিজের খুব বেশি অপরাধী মনে হলো এই পর্যায়ে। বুকের ভেতরে একটা ব্যথা টের পেল সে। চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। এত বড় একটা খবর। কাপা কাপা গলায় বলতে গেলেও কণ্ঠস্বর কান্নায় বুঝে এলো। আদনানের নিজের চোখ দুটো তখন ছলছল করে উঠেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী গলায় বলল, আব্বু স্ট্রোক করেছিল, মাসখানেক বিছানায় পড়েছিল। তোমার কথা প্রায় বলতো। তুমি চলে আসার পর আমি যখন তাদের এত কিছু বললাম, আব্বু কিছুতেই বিশ্বাস করলো না তুমি এটা করতে পারো। শেষ কয়েকদিন যখন বিছানায় পড়েছিল তখন পর্যন্ত বলতো, আমার মাটাকে এনে দে আহিল। আমি জানি আমার মা এরকম কোনো ভুল করতে পারে না। নমি আর নিজেকে সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল সে। আদনানের এক একটা কথা নমির বুকের তীরের মতো বিঁধতে লাগলো। তীব্র অপরাধবোধ আর শোকে তার বুকটা ফেটে যেতে চাইল। আদনান নিজেকে সামলে আবার বলল, আব্বু চলে যাওয়ার পর আম্মু পুরো ভেঙে পড়েছেন। সারাদিন জায়নামাজে বসে থাকতেন, সাথে আমার জীবন, আমাকে নিয়ে চিন্তা তো আছেই। আজ আমি আর ওই জঘন্য সত্যটা জানার পর আমার যতটা না কষ্ট হচ্ছে, তার 1000 গুণ বেশি আফসোস হচ্ছে এই ভেবে যে আব্বু আজ বেঁচে থাকলে ওনার কলিজার টুকরো দাদু ভাইকে দেখে কত না খুশি হতেন। কিন্তু আফসোস তিনি জানতেই পারলেন না। ঘরের ভেতরের পরিবেশটা এক মুহূর্তেই থমথমে পরিবেশ থেকে পরবর্তীতে হয়ে এক ভারী শোকের চাদরে ঢাকা পড়ে গেল। আদনান মায়ের কান্না দেখে নমির দিকে অবুঝের মতো পুচকে হাত দিয়ে নমির গালের জল মুছে দেওয়ার চেষ্টা করলো। আধো আধো গলায় বলল, কেন কি মা? মা নমি উত্তর দিল না, মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। আজ তার মনে হচ্ছে সামিয়ার করা অন্যায় শুধু তার আর আদনানের সম্পর্কটাকেই খুন করেনি, এক জলজ্যান্ত হাসি খুশি পরিবারকে তছনছ করে দিয়েছে, কেড়ে নিয়েছে একজন স্নেহের ছায়া দেয়া অভিভাবককেও। কি ব্যাপার, ডক্টর আজলান আজ হঠাৎ আমার ডাক পড়লো আপনার কেবিনে? তাও আবার আপনিই ডাকলেন? অষ্টম আশ্চর্য। আহিলের কেবিনে ঢুকতে ঢুকতে বলল সামিয়া, আজ সকালেই এসে শুনেছে ডিউটি শেষ করে যেন আজলানের কেবিনে যেন যায়। আজলান তাকে ডেকেছে। সামিয়া অবাক হলেও অবাককে পাত্তা না দিয়ে মনে মনে খুশি হলো। আজলানের সব কিছুই তো তার ভালো লাগে। ও রাগ বিরক্ত দেখালেও তার মনে হয় সারাক্ষণ যেন সব শুনে। আজকে আজলান ডেকেছে শুনে মনটা উড়ু উড়ু করছে। কাজে মন বসাতে পারছে না, আর না পারছে তক্ষুনি ছুটে যেতে। অ্যাসিস্ট্যান্টকে কড়া ভাষায় বলে দিয়েছে যেন আজকের কম রোগীর অ্যাপয়েন্টমেন্ট নেয়, তার স্পেশাল কাজ আছে। সেই থেকে মনটা ছটফট করছে, আর ভাবছে হয়তো আজলান তাকে বুঝতে পারছে। কোনো রকম ডিউটি দ্রুত শেষ করেই ছুটে গেল আজলানের কেবিনে। আজলান তখন বসে আছে গম্ভীর মুখে। একটু আগেই ডিউটি শেষ করলো। সে অনেক আগেই বেরিয়ে যেত, কারণ সে বাসায় গিয়ে মাকে নিয়ে বেরোবে নমির বাসার উদ্দেশ্যে। মাকে এখনও বলেনি ওদের কথা।
তবে বলেছে একটা জায়গায় যাবে। এসব ভাবতে ভাবতে শোনা গেল সামিয়ার কণ্ঠস্বর। সে মাথা তুলে তাকালো, মুখাবয়ব শক্ত হয়ে গেল তার, চোখে যেন আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আয়, আমি ডেকেছি।